আমরা বর্তমানে যে পুশিনের সমস্যায় আছি, বাংলাদেশ সরকার পুশিন নিয়ে যে একটা বিপদের সম্মুখে আছে, এটা কি আসলেই সামান্য একটা পুশিনই সীমাবদ্ধতা রয়েছে, না এর ভিতরে রয়েছে গভীর ষড়যন্ত্র? তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলাপ করব। আপনাদের যদি সময় থাকে তাহলে শুনে যাবেন। এই পুশিনের কথা বলতে গেলে এখানে আরো অনেক কথাই চলে আসবে, এবং যে বক্তব্যগুলো আপনারা হয়তো অনেক সময় শুনেনও নাই কারো কাছে, সেই বিষয়গুলোই কিন্তু আমি আজকে আলোচনা করতে যাইতেছি। সময় থাকলে শুনে যাবেন। আসলে পুশিংটা তারা কিভাবে চালু করলো, কেন চালু করলো? পুশিংটা কি আসলে বাংলাদেশ সরকারকে শুধুমাত্র লোক ফেরত পাঠানো, না এর ভিতরে আছে অন্য কোনো কিছু? আসলে এই পুশিনের মাধ্যমে ইন্ডিয়া সরকারের দুর্বলতা কিন্তু অন্য জায়গায়। আর এগুলি কথাগুলো পুরাতন হইলেও কিন্তু আসলে বাস্তবসম্মত। আপনারা অনেক সময় সমস্ত বক্তব্যের অনেক কিছুই শুনছেন, কিন্তু আসলে কখনো এইভাবে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেন নাই, যার কারণে আপনাদের কাছে এই বক্তব্যগুলো মনে করেন যে একটু নতুন মনে হবে আসলে যদি ভাবেন আপনারা। তো পুশিনটা তারা যখন শুরু করে, আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা, তখন সর্বপ্রথম তারা ব্যাপকভাবে শুরু করে। পুশিন আরো আগেও ছিল, কিন্তু এত ব্যাপকভাবে তখন ছিল না। আর এই পুশিংটা কিন্তু প্রকৃতপক্ষে 2002 সালের পরে যখন নির্বাচন হইল, তখন খালেদা সরকারকে প্রেসারে ফেলার জন্য পুশিংটা তখন তৈরি করছিল। পরবর্তীতে সেটা দীর্ঘদিন বন্ধ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। আর আমরা অবশ্যই জানি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, তখন তার পুশিনের দরকার নাই। ইন্ডিয়া যখন যারে খুশি বাংলাদেশে পাঠাইতে পারছে, যখন যারে খুশি ভিতরে ঠেলে দিছে, কোনো সমস্যা হয় নাই। যেমন মায়ানমার থেকে যে লোকগুলিরে তাড়াই দেওয়া হয়েছে, এগুলি কিন্তু ইন্ডিয়ার বড় একটা হাত সেখানে রয়েছে। আর এই লোকগুলি এসে আশ্রয় পাইছে কোথায়? বাংলাদেশে। এটা কিন্তু ইন্ডিয়া সরকারের একটা ট্রিক্স, ওইখানের এই লোকগুলিকে বাংলাদেশে পাঠানো। তো আসলে আমরা যতই চেষ্টা করি, যতই কথা বলি না কেন যে এটা মায়ানমার সরকার এটা করছে, মায়ানমার সরকারকে এই এলাকাতে চাবিকাঠি দেয়ই কিন্তু ইন্ডিয়া সরকার, এই কথাটা কিন্তু বাস্তব। আর মায়ানমার সরকার তাদেরকে ওইখান থেকে যে তাড়াই দিছে, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া সরকারের পক্ষে, এবং তারা তাদের নিজেদের স্বার্থে কাজ করেছে মায়ানমার সরকারকে দিয়ে। আর তাদের এই তারাও ইন্ডিয়ারাও জানে যে এই লোকগুলি যাবার আর কোনো জায়গা নেই, তারা বাংলাদেশেই যাবে। অর্থাৎ ওইখান থেকে মুসলিম একটা জনগোষ্ঠী তারা বাংলাদেশে অলরেডি আগেই দিয়ে রাখছে। এখন ইন্ডিয়ার ভিতরে যে মুসলিম জনগোষ্ঠী আছে, তারা কি আসলে সবাই বাংলাদেশি? না, মোটেও না। তারা কিন্তু বাংলাদেশি না। তারা ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করছে, কেউ মায়ানমারের নাগরিক, একজন লোকও বাংলাদেশের না। যার কারণে তারা পুশিনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছে। কারণ এরা যদি প্রমাণ করতে পারতো যে এরা বাংলাদেশের থেকে আসছে, আইনি প্রক্রিয়া যদি তারা চালু করতে পারত, তাহলে অবশ্যই তারা পুশিন না করে আইনের মাধ্যমে আসতো। হ্যাঁ, এর ভিতরে 2-1 জন বাংলাদেশি থাকতে পারে। অনেকে ইন্ডিয়াতে যায়, অনেকে কাজের জন্য এদিক সেদিক, অনেকের আত্মীয় স্বজন আছে, অনেকের 2 দেশে আত্মীয় স্বজন আছে, তারা অনেক সময় সীমান্ত পাড়ি দিয়ে পারোপার চলে যায়। তারা এরকম বহুত লোক থাকতে পারে। এমন বাংলাদেশেও বহুত ইন্ডিয়ান আছে যাদের কোনো কাগজপাতি নাই, তারা ভিসা ছাড়াই দেশে আসতে আছে। যেহেতু সীমান্ত দেশ, এখানে এরকম থাকতে পারে। তাই বলে কি আন্তর্জাতিক ইস্যু তৈরি করা যায়? মোটেও না। তাদের এই আন্তর্জাতিক ইস্যু তৈরি করার জন্য শুধুমাত্র এই দেশের জনগণ, এটা নয় কিন্তু। তাহলে তারা কেন করলো? তাদের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের ভিতরে বিপুল পরিমাণ একটা জনগোষ্ঠীকে আলাদা করে দেশটাকে দুই ভাগে বিভক্ত করা। এবং এই 2 ভাগে বিভক্ত করতে গেলে ইন্ডিয়ার কি লাভ? ইন্ডিয়ার লাভ আছে। ইন্ডিয়ার লাভ হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লাভ। আর ইন্ডিয়ার একটা বক্তব্য হলো, তারা কিন্তু নিজেকে দাবি করে উপমহাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, উপমহাদেশের সবচেয়ে ক্ষমতাধর দেশ। তারা যদি উপমহাদেশের সবচেয়ে ক্ষমতাধর দেশ হয়, তাহলে তার পাশে পড়ে আছে চায়না। চায়নাকে কি বলবো? চায়না কি এরিয়ার বাইরে? চায়না কি আমাদের সীমান্ত থেকে অনেক দূরে? মোটেও না। তাহলে সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশ ইন্ডিয়া কি করে আসলো? ইন্ডিয়া তাদের নাম লেখাইছে। ইভেন আপনি যদি পৃথিবীর 10টা দেশের মধ্যে সার্চ করেন, তাহলে ইন্ডিয়ার একটা, অর্থাৎ প্রথম 5টা দেশের মধ্যে একটা দেশ কিন্তু ইন্ডিয়া। তারা ক্ষমতা দেখায় কার সাথে? প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে কি তারা কোনো ক্ষমতা দেখাইতে পারতেছে? চায়না যেমন ক্ষমতা দেখায় তার আশেপাশে প্রত্যেকটা দেশের সাথে। চায়নার সাথে ভারত আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, চায়নার সাথে ওখানে সিঙ্গাপুর আছে, ফিলিপাইন আছে। প্রত্যেকটা দেশই কিন্তু চায়নার আশেপাশে।
এই এলাকার সকল দেশের সাথে কিন্তু চায়না ক্ষমতা দেখায়। তাহলে ইন্ডিয়া সরকার কি সিঙ্গাপুরের উপরে ক্ষমতা দেখাইতে পারে? পারে না। ফিলিপাইন ভিয়েতনামের উপরে দেখাইতে পারে? পারে না। থাইল্যান্ডের উপরে দেখাইতে পারে? পারে না। তাহলে তারা দেখায় কোথায়? তারা দেখায় শুধুমাত্র একটা দেশ, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান। আর কোনো দেশের সাথে কিন্তু তারা ক্ষমতা দেখায় না। শ্রীলঙ্কার সাথেও কোনোদিন দেখায় না, নেপালের সাথেও তাদের ক্ষমতা দেখানোর প্রয়োজন হয় না। তাহলে দেখায় কার সাথে? শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তান। আর কারোর সাথে তার ক্ষমতা দেখানোর প্রয়োজন হয় না। তাহলে এত ক্ষমতা নিয়ে যে বসে আছে, তাহলে তাদের ঝগড়া শুধু বাংলাদেশ আর পাকিস্তানের সাথে কেন? প্রকৃতপক্ষে এদের নেশারটা হয়েছে হলো মুসলিম বিরোধী কাজ। আর এই মুসলিম বিরোধী কাজ করতে গিয়ে তাদের এখানে পুশিন শব্দটা অটোমেটিক চলে আসছে। কেন? তারা বর্তমান দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু লোক এই দেশে পাঠাইতে চায়, যারা এই দেশে আইসা বিশৃঙ্খলা করবে, এবং যারা আসবে তারা আসলেই ইন্ডিয়ার সরকারের পক্ষে কাজ করবে। এটাই বাস্তবতা। আর এই মুহূর্তে দেশের পরিবেশ, আমাদের দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্কর। আর এটা কিন্তু এখন শুরু হয় নাই, আজ থেকে প্রায় আরো 50-60 বছর আগেই শুরু হয়েছে। মুজিবুর যখন এই দেশে ক্ষমতা নিয়েছে, তারপর থেকেই কিন্তু দিনের পর দিন সেই জিনিস নিয়ে তারা কাজ করছে। কিন্তু আসলে একটা দেশকে ভাগ করে, একটা স্বাধীন মানচিত্রকে ভাগ করে অন্য একটা দেশের সাথে নিয়ে যাওয়া এত ইজি ছিল না, যার কারণে তারা এত সহজে পারে নাই। দিনের পর দিন তারা এরকম চেষ্টা করছে, চেষ্টার সফলতা তারা অনেকগুলি এগিয়ে গেছে। তার মধ্যে হয়েছে রংপুর এবং চিটাগাং তাদের দরকার। তারা কিন্তু অনেক আগের থেকে চেষ্টা করতেছে, কেননা রংপুর আর চিটাগাং যদি তাদের হাতে না থাকে, তাহলে তাদের দেশের কিন্তু 12টা বাজে যাবে। আমি এর আগে আরো একটা ভিডিও বানাইছি, বাংলাদেশের জন্য ইন্ডিয়াকে 25 পয়সারও দরকার নাই, কিন্তু ইন্ডিয়া নিজেকে রক্ষা করার জন্য তাকে বাংলাদেশ দরকার আছে। বাংলাদেশ যদি ইন্ডিয়ার হাতে না থাকে, বাংলাদেশকে যদি তারা কখনো কন্ট্রোল করতে না পারে, তাহলে ইন্ডিয়া ভেঙে যাবে, এবং ভেঙে যাবে এই ভাঙ্গন কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর কারো ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে? শুধুমাত্র বাংলাদেশের হাতে। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার জন্য, যে তারা নিজেদের ক্ষমতা দেখাইতে গেলেই তাদের দরকার বাংলাদেশ। আদারওয়াইজ এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, এটা তারা কখনোই প্রমাণ করতে পারবে না, এবং তাদের এই ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা এতদিন তো নর্মালভাবে ছিল যে থাকবে, কিন্তু এখন তো চূড়ান্তভাবে হয়ে যাইতেছে তাদের এই ক্ষমতা থাকবে না। কেন? তাদের পাশেই পাকিস্তান আছে, তারা কিন্তু পাওয়ারফুল, এবং তাদের ইন্ডিয়ার চাইতে অনেক কম পাওয়ার থাকলেও প্রকৃতপক্ষে মুসলিম হবার কারণে মুসলিমদের সৈনিকদের সাহস একটুতেই বেশি থাকে। তো সেই হিসেবে তাদের সাথে তারা ইন্ডিয়া কখনোই পারে না, আর তাদের লাগতেও যায় না। কেননা ইন্ডিয়ার তারা মৃত্যুর অনেক ভয় পায়, যা পাকিস্তানরা পায় না। সেই ক্ষেত্রে পাকিস্তান কিন্তু অনেক আগানো, এবং নতুন করে কিন্তু বিশ্বের পরাশক্তি তৈরি হয়ে যাইতেছে ইরান। সেখানে কিন্তু তাদের জন্য বড় একটা হুমকি। তাহলে ইন্ডিয়া কিন্তু অলরেডি ড্যামেজ। এই ড্যামেজ থেকে যদি তাদের উঠে আসতে হয়, তাদের দরকার শুধু বাংলাদেশের সীমানা। আর এই বাংলাদেশের সীমানার মধ্যে দুইটা জিনিস তাদের দরকার, একটা হয়েছে চিটাগাং, আর একটা হয়েছে রংপুর। এই রংপুরটা নেবার জন্য শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই, আগের বার যখন ক্ষমতায় ছিল তারা 16 বছর 17 বছর একটানা, তখন থেকেই কিন্তু কার্যক্রম চালু হয়েছে। আসলে তারা কিন্তু চাইছিল জোর করে না, মারামারি করে না, কারণ জোর করতে গেলে, বাংলাদেশের উপরে জোর করতে গেলে আন্তর্জাতিক অনেক প্রেশার আছে। বাংলাদেশের সম্পর্ক কিন্তু অন্যান্য রাষ্ট্রের সাথে যথেষ্ট ভালো, এবং বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অনেক দেশ এখনো আছে, যেমন চীন বসে আছে, আমেরিকা বসে আছে, রাশিয়া বসে আছে, যারা বাংলাদেশকে সহযোগিতা করবে। ওদিকে জাপানও বসে আছে। কেননা এই সকল দেশ কিন্তু অলরেডি বাংলাদেশে তারা বিপুল পরিমাণে ইনভেস্ট করে বসে আছে। অর্থাৎ প্রত্যেকটা দেশের স্বার্থে আঘাত লাগবে, যার কারণে ইন্ডিয়া চেষ্টা করেও পারে নাই। ইন্ডিয়া কিন্তু বহুত রকম চেষ্টা করছে পৃথিবীর সকল রকম ইনভেস্ট বাংলাদেশে বন্ধ করার জন্য, কিন্তু দিনের পর দিন সেটা হয়েই গেছে, যার কারণে তারা সফলতা অর্জন করতে পারে নাই। তারা ভিতরে ভিতরে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আর এই পিছন থেকে ছুরি মারা কি আমরা জানি, একেবারে এমন একটা জায়গা যেখানে হিন্দু জনগোষ্ঠী নাই বললেই চলে, যেখানে একেবারে নগণ্য মাত্র কয়েক হাজার, তা হলো পলাশবাড়ি চিকেন নেকের নিকটবর্তী স্থানে
এই গাইবান্ধার এই পলাশবাড়িতে তারা যে বিশাল পরিমাণে মূর্তি বানাইতেছে, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার অর্থায়নে, এটা কিন্তু সকলেই জানে। আর এই মূর্তি বানানোর অর্থ হয়েছে সেই মূর্তিকে কেন্দ্র করে ওইখানে তারা পৃথিবীর সবচাইতে বেশি হিন্দুদের আনাগোনা তৈরি করবে। পরবর্তীতে এই রংপুরকে তারা হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করবে, হয় তারা ইন্ডিয়ার সাথে নিবে, আর না হইলে আলাদা হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করবে, যার কন্ট্রোল থাকবে ভারতের হাতে। আমি আবারও বলছি, আমরা কিন্তু শুধু জানি ইন্ডিয়া নিয়ে যাবে কেটে, নয়, তারা হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করবে রংপুর এরিয়াকে, বৃহত্তম রংপুর এরিয়াকে। তারা শুধু গাইবান্ধা নীলফামারী নিবে না, রংপুর বিভাগটা তারা চাবে ছোট্ট একটা রাষ্ট্র গঠন করার জন্য, এবং যেখানে শুধু হিন্দু থাকবে। আর তারা চাবে চিটাগাংকে উপজাতিদের রাষ্ট্র বানানোর জন্য, যেখানে শুধু উপজাতি থাকবে। এই দুইটা রাষ্ট্র কিন্তু বাংলাদেশ থেকে কেটে ইন্ডিয়ানরা বানানোর চেষ্টা করতেছে অনেক আগের থেকে, কিন্তু চিটাগাংয়ে বাংলাদেশের সেনাবাহিনী অনেক আগের থেকেই কন্ট্রোল করে রাখছে, সেখানে তাদের ডিফেন্স সিস্টেমটা অনেক শক্ত করে রাখছে, যার কারণে পারে নাই। তাহলে পারতেছে কোথায়? রংপুরে এসে। রংপুর কিন্তু তারা নেবার চেষ্টা করতেছে। ইভেন ইতিপূর্বে তারা অনেক রকম ঘোষণা করছে যে আমাদের এখানে যত পরিমাণ হিন্দু আছে তাদেরকে এক সাইড করতে হবে, মুসলমানদের আলাদা করতে হবে। আলাদা করে তারা হিন্দুদের আলাদা সরাই নিবে, চিটাগাং এবং রংপুর তারা কেটে নিবে, এবং বাংলাদেশের বাকি অংশটা মুসলমানদের জন্য রাইখে দেবে। মুসলমানদের জন্য রাইখে দেওয়াটাই কি আসলে সব সমস্যার সমাধান? আপনার কাছে মনে হবে ঠিক আছে, নিয়ে যাক, আমরা আমাদের মতো থাকি। সমস্যার সমাধান কিন্তু নয়। প্রকৃতপক্ষে সমস্যাটা তখন হলো শুরু হবে যখন এই দেশটা আলাদা করতে পারবে, আর তখনই প্রকৃতপক্ষে সে বাকি মুসলিম কান্ট্রির হিসাবে যেটা রয়ে যাবে বাংলাদেশ, সেখানে শুরু হবে ফিলিস্তিনিদের অত্যাচার। এখন তো এই এরিয়াতে হিন্দু মুসলিম একসাথে থাকার কারণে তারা নিজেদের ভাই মনে করে সেখানে আক্রমণ করে না, কিন্তু যখন তারা এরিয়া আলাদা করে দিবে তখন যে কাউকে মারতে তারা কখনোই দ্বিধাবোধ করবে না। প্রকৃতপক্ষে তারা কিন্তু এটা চায়। আরেকটা বিষয় হলো, আমি যেটা বলছি, বাংলাদেশকে ইন্ডিয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু ইন্ডিয়া তার নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে তার সাথে দরকার। তার স্বার্থটা আমি আগের ভিডিওতেও বলেছি, দেখে নেবেন। সে যদি তার নিজের রাষ্ট্রকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে চায় তাহলে তাকে বাংলাদেশ দরকার। শুধু বাংলাদেশই পারে সেভেন সিস্টারকে ইন্ডিয়ার হাতে রক্ষা করে রাখতে, আর কেউ পারে না। বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তাদের সেভেন সিস্টার চলে যাবে, এটা নিশ্চিত। এটা কিন্তু ইন্ডিয়া সরকার জানে, দিল্লি এটা ভালো করেই জানে, ইভেন অনেক আগের থেকেই জানে। যার কারণে তারা দিনের পর দিন সব কিছু ছেড়ে দিয়ে শুধু বাংলাদেশের পিছনে ঘুরতেছে। তারা শ্রীলঙ্কার পিছনে কখনো ঘুরে না, তারা কিন্তু নেপালের পিছনে কখনো ঘুরে না, ভুটানের পিছনে কখনো ঘুরে না, মায়ানমারের পিছনে কখনো ঘুরে না। শুনবেনও না কোনো সংবাদ। ইন্ডিয়া মায়ানমার নিয়ে কোনো সংবাদ নাই, শ্রীলঙ্কার সাথে কোনো সংবাদ নাই, আছে শুধু বাংলাদেশ আর পাকিস্তানের সাথে। সবচেয়ে বেশি সংবাদ হয়েছে বাংলাদেশের সাথে, কারণ পাকিস্তানের সাথে শুধুমাত্র তাদের ওইখানে কাশ্মীরের সম্পর্ক। তারা চায় মুসলিম এরিয়া, মুসলিম দ্বারা গঠিত মুসলিম জনবসিত এরিয়া কাশ্মীর তারা ধ্বংস করে ফেলাইতে চায়, নিজের হাতে নিতে চায়। এদিকে বাংলাদেশ মুসলিম জনবসিত এরিয়া তারা নিজের কাছে রাখতে চায়। তারা কিন্তু নেপালকেও রাখতে চায় না, শ্রীলঙ্কাকেও রাখতে চায় না, কারণ জানে তারা ওরা এমনি ভীত, ওদেরকে কিছু বলার দরকার নাই। দুই পাশে এই মুসলিম জাতিগুলি যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে ইন্ডিয়ার যে একটা পাওয়ার, যে একটা শক্তি, তারা সারা পৃথিবী জুড়ে যে শক্তিগুলি দেখায়, এটা কিন্তু কখনোই টিকে থাকবে না, কখনোই না। আজ না কাল, কাল না পরশু তাদের ধ্বংস হইতেই হবে। তাদের এই ধ্বংসের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা এই রাস্তাগুলো তৈরি করে এবং তৈরি করার চেষ্টা করতেছে। মায়ানমারকে দিকে কাজ করছে, মায়ানমারের কাজটা সফল হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের কারণে। তখন যদি আওয়ামী লীগ সরকার এই জনগোষ্ঠীকে বিশাল পরিমাণে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে তখন আশ্রয় না দিত, তখন কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হইতো না। আজকে বাংলাদেশের এই জনগোষ্ঠী নিয়ে, এই রোহিঙ্গা নিয়ে এই সংকটে পড়তে হইতো না। তখন দিল্লির চাপেই কিন্তু, দিল্লির সাথে কথা বলেই কিন্তু
হাসিনা সরকার এই রোহিঙ্গাদের আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে দিল্লির মাধ্যমেই কিন্তু সে সারা বিশ্বে পরিচিতি লাভ করছে যে না, আমি মানবতার গান গাই। বক্তব্য কিন্তু এটাই ছিল। আরেকটা বিষয় হলো, তারা যদি সেভেন সিস্টারকে রক্ষা করতে চায়, তারা যদি ওইখানে চিকেন নেকের ওইখানে রংপুর যদি হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে, নিজেদের হাতে না নিতে পারে, না নিয়ে, তারপরেও কিন্তু তাদের লাভ। কেননা হিন্দু রাষ্ট্র হইলেই কিন্তু তখন তাদের ওইখানে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর পুশিনের সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো সীমান্ত নিয়ে যে বক্তব্য। আমি এ নিয়ে এর আগেও একটা ভিডিও বানাইছি, দেখে নেবেন। ইন্ডিয়ার সীমান্তে রয়েছে হলো কিছু দরিদ্র জনগোষ্ঠী, তারা শুধুমাত্র সীমান্ত এরিয়ার মধ্যে এই কাজগুলো করে থাকে। তো এই সীমান্ত এরিয়ার মধ্যে যেই কাজগুলো করে থাকে, তারা সীমান্ততে কেন ওই পুশিনের সীমান্তর লোকগুলি কেন তারা সরানোর চেষ্টা করতেছে? প্রকৃতপক্ষে এই সীমান্ত থেকে যদি এপার ওপার মুসলমানদের সরাই দেওয়া যায়, তাহলে কিন্তু চিকেন নেকের এরিয়াতে রংপুরের যে একটা বিষয় আছে, ইন্ডিয়ার হাতে অটোমেটিক চলে যায়, আর কোনো মুসলমান সেখানে না থাকলে কেউ জানবেও না, কেউ দেখবেও না। এদিকে রংপুর এরিয়া থেকে তারা মুসলমান সরাই দিতে চায়, ওইদিকে ওই পাশে সীমান্ত থেকে তারা অলরেডি সরাই দেওয়ার কার্যক্রম শুরু করছে। তার মানে হলো এই এরিয়াটা তারা হিন্দু এরিয়া হিসেবে সংগঠিত রাখতে চায়, এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারকে এখানে প্রচুর পরিমাণে প্রেসারে তারা ফেলতে চায়। এটাই বক্তব্য। আর বাংলাদেশ সরকার যদি এটা ভুল করেই যায় সারা জীবন, যে না ওইখানে যেভাবে আছে চলুক, তাহলে কিন্তু জীবনে কখনোই এখান থেকে তারা মাথা তুলে দাঁড়াইতে পারবে না। ধন্যবাদ সকলকে ভিডিওতে সাথে থাকার জন্য।